শেখ হাসিনার পতন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষায় কোন কৌশলে ভারত? তিস্তায় ভারতকে চাপ নয়, আন্তরিকতা চান ডক্টর মোহাম্মদ ইউনূস। কি আছে পিটিআইয়ের প্রতিবেদনে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো সংবাদ। দেশ পালানো নেত্রী শেখ হাসিনার লজ্জাজনক পতন এবং নতুন বাস্তবতার মুখে ঢাকার সঙ্গে সম্পর্ক রক্ষার কৌশল কি হবে সেটি নিয়ে এখন ভাবতে বাধ্য হচ্ছে ভারত। হাসিনাকে ছাড়াও ভারতকে ভাবতে হবে। সাবেক প্রধানমন্ত্রীর পতনের কিছুদিন আগে সম্পাদকীয় কলামে এমন মন্তব্য প্রকাশ করেছিল ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। তবে আওয়ামী লীগ নেত্রীকে নিজেদের আশ্রয়ে রেখে দুই কুল রক্ষা করতে পারবে না দিল্লি, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকেই। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সরকারি অতিথি হয়ে ভারতের মাটিতেই অবস্থান করছেন স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। গত এক মাসে তিনি হয়ে উঠেছেন দিল্লির বিষফোঁড়া। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনূস শপথ নেয়ার পরপরই নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে হয়েছে ফোনালাপও। নয়াদিল্লির এমন আচরণ বুঝিয়ে দিচ্ছে ভারতের পুরনো মিত্র হলেও দেশটির কূটনীতির খাতায় শেখ হাসিনা হয়ে গেছেন অতীত এক অধ্যায়। হাসিনার ১.৫ দশকের শাসনামলে ভারতের বাংলাদেশ নীতির কেন্দ্রে ছিলেন ৭৬ বছর বয়সী আওয়ামী লীগ নেত্রী। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে আপাতত অন্ধকার তার দলের ভবিষ্যৎ। হাসিনার এমন পতনের বিষয়টি ছিল দিল্লির কাছে অভাবনীয় এক ঘটনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কারণে ঢাকার নাটকীয় পট পরিবর্তন কিভাবে সামাল দিবে ভারত, সেটা নিয়ে এখনও কাটেনি অভ্যন্তরীণ অনিশ্চয়তা। হাসিনা পরবর্তী বাংলাদেশে কোন কৌশলে এগোবে দেশটি ভাবতে বাধ্য হচ্ছে মোদী সরকার। সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গেছে দুই দেশের সম্পর্ক। ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায় তাদের সঙ্গেই সম্পর্ক রেখে চলবে নয়াদিল্লি, আর এটাই স্বাভাবিক। পরিবর্তিত পরিস্থিতিতে প্রায় একই রকম মনোভাব প্রকাশ করেছেন দেশটির অনেক নীতি নির্ধারক ও বিশেষজ্ঞ। এসব মন্তব্য থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থের মিলের জায়গাগুলো চিহ্নিত করার জন্য সময় নিচ্ছে দিল্লি। ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক টানাপোড়েনের মধ্যে স্বৈরাচারী নেত্রীকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক আশ্রয় দিলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও দেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার আগেই সেটা ভেস্তে যাবে, এই বিষয়ে মোদী প্রশাসনের রয়েছে পরিষ্কার ধারণা। ক্রমবর্ধমান ভারত বিরোধিতা দিল্লির দৃষ্টিতে তৈরি করছে আঞ্চলিক নিরাপত্তার সংকট। অপরদিকে প্রায় ৫০ বছরের ঘনিষ্ঠ মিত্র ও আস্থাভাজন হাসিনার বিপদের মুহূর্তে তার পাশে দাঁড়ানো ছাড়া উপায়ও নেই ভারতের। এই দ্বিমুখী অবস্থান কিভাবে মোকাবেলা করবে দেশটি, সেটার দিকে থাকবে ঢাকার দৃষ্টি। জ্বালানি, বিদ্যুৎ, অবকাঠামো সহ বিভিন্ন সেক্টরে ঝুঁকির মুখে পড়েছে ভারতের অনেক সংস্থার বিপুল বিনিয়োগ। অনিশ্চিত হয়ে পড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও নুমালীগড় পার্বতীপুর জ্বালানি পাইপলাইনের মতো বহু প্রকল্পের ভবিষ্যৎ। গত কয়েক বছরে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা। ব্যবসায়িক এসব বিপদ থেকে উদ্ধার পেতে হলে হাসিনার ব্যক্তিগত সমর্থক না হয়ে ঢাকার অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করতে হবে নয়াদিল্লিকে। সব মিলে রাষ্ট্রীয় অবস্থানের দিক থেকে অচিরেই হয়তো ভারতের কাছে গুরুত্ব হারাতে শুরু করবে আওয়ামী লীগ নেত্রীর নাম। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। পৃথিবীর বিভিন্ন দেশে গণ আন্দোলন, অভ্যুত্থান এবং সামরিক কুয়ের কারণে দেশ ছেড়ে পালায় ক্ষমতালোভী শাসকরা। গত এক মাস আগে ভারতে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার মতো মূল হোতারা চলে গেলেও কখনো কখনো রাজনীতিতে ফিরে আসতে দেখা গেছে স্বৈরাচার পরিবারের সদস্যদের। দিল্লির আশ্রয়ে থাকা আওয়ামী লীগ নেত্রীর ফ্যামিলির কেউ কি ঘটাতে পারে এমন ঘটনা? ইতিহাস খ্যাত কিছু শাসক পরিবারের সদস্যদের রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে থাকছে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারতের জন্য তিক্ত অতীত হয়ে উঠছেন পুরনো মিত্র শেখ হাসিনা। মুখ বন্ধ রেখে প্রতি মুহূর্তে সে কথাই যেন বুঝিয়ে দিচ্ছে নয়াদিল্লি। তীব্র গণ আন্দোলনে আওয়ামী লীগ নেত্রীর মতো দেশ ছেড়ে পালিয়েছেন বিশ্বের বহু দেশের শাসক।
এদের অনেকেই নানা উপায়ে দীর্ঘদিন ধরে রেখেছিলেন গদির দখল। নির্বাচনে জিতেও কেউ কেউ হয়ে উঠেছিলেন হাসিনার মতোই নির্দয় এক নায়ক। ইতিহাস বলছে মূল নেতারা না পারলেও পরবর্তীতে রাজনীতিতে ফিরেছে স্বৈরাচার পরিবারের অনেক সদস্য। বাংলাদেশেও কি ঘটতে পারে এমন কিছু? আরব বসন্ত নামে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল তার জেরে ক্ষমতাচ্যুত হয়েছিলেন আলোচিত স্বৈরশাসক হোসনি মোবারক। ৩০ বছর ধরে তিনি ছিলেন মিশরের ক্ষমতায়। দেশটির রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটে হোসনি মোবারকের ছেলে গামাল মোবারককে বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির বিকল্প মনে করছেন অনেক মিশরীয়। সবশেষ নির্বাচনে অংশ নিতে না পারলেও তার পক্ষে অনলাইনে দেখা গেছে ব্যাপক প্রচারণা। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে তিনিও দখল করতে পারেন শাসকের গদি। ২০১১ সালের অক্টোবরে পশ্চিমাদের সহায়তায় ক্ষমতাচ্যুত হন লিবিয়ার ৪ দশকের শাসক মুয়াম্মার গাদ্দাফি। বিদ্রোহীদের হাতে প্রাণ হারান এই নেতা। পরিবর্তিত পরিস্থিতিতে আটক হয়েছিলেন গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম আল গাদ্দাফি। ৬ বছর বন্দী থাকার পর ২০১৭ সালে পান মুক্তি। রাজনীতিতে না জড়ানোর কথা বললেও পরবর্তীতে ঘোষণা দেন ২০২৪ সালের আসন্ন নির্বাচনে লড়বেন গাদ্দাফি পুত্র সাইফ। বাবার ৪২ বছরের শাসনামলে তিনি ছিলেন সরকারের নীতি নির্ধারকদের একজন। জনপ্রিয়তা কুড়ানোর জন্য খেলেছেন ইতালির প্রথম সারির ফুটবল ক্লাব পেরুজাতে। অনেক বিশ্লেষকের ধারণা আগামীতে লিবিয়ার রাজনীতিতে তিনি হয়ে উঠতে পারেন গুরুত্বপূর্ণ এক চরিত্র। ৩ বার ক্ষমতাচ্যুত হওয়ার পরেও বরাবরই ক্ষমতায় ফিরে এসেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। প্রথমবার পদত্যাগ করেন রাষ্ট্রপতির সাথে দ্বন্দ্বের জেরে। দ্বিতীয়বার তাঁকে হটিয়েছে দেশটির সেনাবাহিনী। ২০১৭ সালে আদালত অযোগ্য ঘোষণা করলে বাধ্য হয়েছিলেন পদত্যাগ করতে। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে ৭৫টি আসন পেয়ে শরিকদের নিয়ে সরকার গঠন করে নওয়াজের দল PMLN। প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত হন তার ভাই শাহবাজ শরীফ। ক্ষমতা হারানোর ১ দশক কিংবা এর চেয়ে কম সময়ের মধ্যে রাজনীতিতে আবারও ফিরে এসেছেন পৃথিবীর বিভিন্ন দেশের স্বৈরশাসকদের অনেকে। ক্ষমতার কেন্দ্রে যাওয়া কঠিন হলেও তাদের ফ্যামিলি মেম্বাররা তৈরি করেছেন নিজস্ব অবস্থান। দেশের মানুষের আস্থা হারানোর পর কিভাবে রাজনীতিতে আসে স্বৈরাচার পরিবারের সদস্যরা সেটা এক জটিল বিষয়। তবে বাংলাদেশে হাসিনা পরিবারের ক্ষেত্রে অচিরেই এমনটা ঘটার সম্ভাবনা প্রায় নেই বলেই মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। তিস্তা নদীর পানি বন্টন চুক্তির সমাধানে ভারতের সঙ্গে আলোচনা করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই এই বিষয়ে সমাধান করতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং সেটি নিশ্চিত করতে হবে। আর অধিকার নিশ্চিতে ভারতকে চাপ নয় বরং আলোচনাকে প্রাধান্য দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ৮ জাতির আঞ্চলিক জোট সার্ক নিয়ে সরকার প্রধান বলেছেন, সংস্থাটি এখন শুধু কাগজেই সীমাবদ্ধ, কাজের কোনো প্রয়োগ নেই। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ভারত সরকারের টালবাহানায় তিস্তা নদীর পানি চুক্তির বিষয়টি দীর্ঘ সময় ধরে অমীমাংসিত। বারবার আলোচনা হলেও বিষয়টির সমাধানের পথ দেখেনি। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিস্তা নদীর পানি বন্টন চুক্তির সমাধানে ভারত সরকারের সাথে আলোচনায় বসতে যাচ্ছেন। দুই দেশের প্রয়োজনে বিষয়টি আর ঝুলিয়ে না রেখে সমাধান করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। আর সে কারণেই অমীমাংসিত তিস্তা নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। দুই দেশের মধ্যে পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তিস্তা নদীর পানি বন্টনের বিষয় নিয়ে বসে থাকার সুযোগ নেই। বাংলাদেশ সঠিক পরিমাণ পানি না পেলেও বিষয়টির সমাধানে জোর দেন তিনি। তিস্তার পানি বন্টন চুক্তির সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে চাপ দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, বিষয়টি নিয়ে আলোচনা করবে সরকার, চাপ নয়, আলোচনাকে প্রাধান্য দিচ্ছেন তিনি। সমস্যা সমাধানে একসঙ্গে বসা জরুরি বলেও মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেটো দিলে চুক্তিটি চূড়ান্ত সফলতার মুখ দেখেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টি উল্লেখ করে বলেন, ভারত সরকার তিস্তা চুক্তি বাস্তবায়িত করতে এগিয়ে এসেছিল,
কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জন্য বিষয়টি বারবার পিছিয়ে যায়। এখন সময় এসেছে আন্তর্জাতিক নিয়মনীতি মেনে এ বিষয়ে সমাধান করা। এদিকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কার্যক্ষমতা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, ৮ জাতির এ জোট আঞ্চলিক অনেক সমস্যার সমাধান করতে পারে। একটি মহৎ উদ্দেশ্যে সার্ক প্রতিষ্ঠিত হলেও এটি এখন শুধু কাগজেই সীমাবদ্ধ। সার্কের চেতনার পুনরুজ্জীবন ঘটাতে চান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গে কথা হবার বিষয়টি অবশেষে স্বীকার করেছে হোয়াইট হাউস। বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে অব্যাহত উদ্বেগ আগেই বিষয়টি স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর ফোন আলাপে বাংলাদেশ নিয়ে কথা হলেও তা হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বিবৃতিতে না থাকার জেরে এ বিষয়ে জানতে চান প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার সাংবাদিক ললিত কেছা। জবাবে কির্বি জানান, বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বাইডেন। গণবিক্ষোভের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালাবার পর ২৬ আগস্ট আলোচিত ফোন আলাপ শেষে সামাজিক মাধ্যম এক্সে স্ট্যাটাস দিয়েছিলেন মোদি। বলেছিলেন, বাংলাদেশের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরাবার প্রয়োজনীয়তায় জোর দিয়েছেন বাইডেনও। কথা হয়েছে বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে। হোয়াইট হাউসের বিবৃতিতে ইউক্রেন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে ফোন আলাপের কথা জানানো হলেও ছিল না বাংলাদেশ প্রসঙ্গ, যা ভারতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। কর ফাঁকির মামলায় ৯টি অভিযোগই স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের আদালতে আইনি পরামর্শকদের নিয়ে হাজির হয়ে দোষ স্বীকার করেন তিনি নিজেকে নির্দোষ দাবি করায় এদিন মামলার দীর্ঘমেয়াদী বিচার কার্যক্রম শুরু হবার কথা ছিল। আদালত থেকে জানানো হয়েছিল, দোষী সাব্যস্ত হলে আসামি সর্বোচ্চ ১৭ বছরের কারাদণ্ড এবং $৪,৫০,০০০ মার্কিন জরিমানা হতে পারে। অভিযোগপত্রে বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাদক ও বিলাসদ্রব্য কেনা, যৌনকর্মী সেবা নেওয়ার তথ্য গোপন করে ১৪ লাখ মার্কিন ডলারের সরকারি কর ফাঁকি দিয়েছেন হান্টার। আগামী ১৬ ডিসেম্বর এই মামলার রায় ঘোষণার কথা রয়েছে। গত জুনে ডেলওয়ারের আদালত হান্টার বাইডেনকে অস্ত্র ও মাদক মামলায় দোষী সাব্যস্ত করে। ওই মামলায় সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে হান্টারের। যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে নিকারাগুয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক, ধর্মীয় নেতা, ছাত্র সহ সরকার বিরোধী অন্তত ১৩৫ জন। গণগ্রেফতার এবং আটকের সংস্কৃতি থেকে বেরিয়ে আসাতে নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মুক্তি পাওয়া রাজবন্দীদের নিকারাগুয়া থেকে গুয়াতেমালায় পাঠানো হয়েছে। গুয়াতেমালার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের খাদ্য, বস্ত্র, পরিবহন এবং বাসস্থানের ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে তাদের অনেককে যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে। মুক্তিপ্রাপ্তদের ১৩ জন টেক্সাস ভিত্তিক ধর্মীয় সংগঠন মাউন্টেন গেটওয়ের সঙ্গে জড়িত। নিকারাগুয়ার সঙ্গে দীর্ঘ দেন দরবারের পর তাদের মুক্তি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা, দল গঠন, ধর্ম পালনের মৌলিক অধিকার শান্তিপূর্ণভাবে চর্চার জন্য কাউকে কারাগারে রাখা ঠিক নয়। প্রেসিডেন্ট ওর্তেগার কর্তৃত্ববাদী শাসনের নিন্দা জানিয়েছেন তিনি। গত বছরেও নিকারাগুয়ার ২ শতাধিক রাজবন্দীর মুক্তিতে সাহায্য করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রথম দফায় প্রেসিডেন্ট ছিলেন তিনি। এরপর দ্বিতীয় দফায় ২০০৭ সাল থেকে প্রেসিডেন্টের দায়িত্বে আছেন তিনি। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভাড়া দেওয়া ছাড়াই ব্যবসা পরিচালনার সুযোগ পাচ্ছেন মালিকরা। ছোট ব্যবসার প্রতি উদ্যোক্তাদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় প্রায় ৩০ ধরনের ব্যবসা নির্বাচন করে ৬ মাস ভাড়ামুক্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভাড়া দেওয়া ছাড়াই ব্যবসা পরিচালনা করতে পারছেন মালিকরা। ছোট ব্যবসার মালিকদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের আওতায় প্রায় ৩০ ধরনের ব্যবসা নির্বাচন করা হয়েছে, যেখানে ব্যবসা পরিচালনা করতে ৬ মাস পর্যন্ত কোনো ভাড়া দিতে হয় না। সান ফ্রান্সিসকোতে ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সংখ্যা দিন দিন কমতে থাকায় বর্তমানে তার রেকর্ড সর্বোচ্চ ৩৭% পৌঁছে গেছে। ফলে সমস্যার সমাধানে গত অক্টোবর মাস থেকে শহরটিতে এমন উদ্যোগ নেওয়া হয়। ভাড়ামুক্ত জায়গায় ব্যবসা পরিচালনা করতে আবেদন করেছিলেন পেপারসন কফি শপের মালিকরা। বর্তমানে তারা নতুন জায়গাটিতে বিভিন্ন স্বাদের কফি পরিবেশন করছেন। কফি শপের এক কাস্টমার মানু গিলম্যান বলেন, কোভিডের আগে শহরটি বেশ কোলাহলপূর্ণ ছিল। এরপর শহরটি একটি ভুতুড়ে নগরীতে পরিণত হয়। তবে ভালো লাগছে যে কিছু কিছু জায়গা আবারও প্রাণবন্ত হয়ে উঠছে, দোকানগুলো আবারও চালু হয়েছে। পেপারসন কফি শপ তাদের ব্যবসা শুরু করার আগে জায়গাটি প্রায় ৩ বছর যাবৎ খালি পড়েছিল।
চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN-কে কফি শপের আরেক মালিক আলেকজান্ডার পং বলেন, 6 মাসের কোনো বাধ্যবাধকতা নেই, কেউ চাইলে এর আগেও চলে যেতে পারবে। এটা বাড়িওয়ালারই কথা, সত্যি এটা খুব উদার মনোভাব। হাংরি ক্রামস দোকানটিতে স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন পণ্য রয়েছে। প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ আলী বলেন, এই উদ্যোগের কারণে ব্যবসার ঐতিহ্যবাহী নকশাই বদলে গেছে। ইফাত জাহান, বাংলাভিশন। মানবিক বিপর্যয়ের মধ্যে জ্বালানি ঘাটতি মেটাতে প্লাস্টিক বর্জ্য পোড়াচ্ছে গাজাবাসী। বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে অস্থায়ী চুল্লিতে উচ্চ তাপমাত্রায় এবং জটিল প্রক্রিয়ায় প্লাস্টিক বর্জ্য পোড়াচ্ছেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্যাপক চাহিদার মধ্যে জ্বালানির ঘাটতি মেটাতে প্লাস্টিক বর্জ্য পোড়াচ্ছে গাজাবাসী। মানবিক বিপর্যয়ের মধ্যে গাজায় জ্বালানির প্রয়োজন এখন অপরিহার্য হয়ে পড়েছে। প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানির চাহিদা মেটাচ্ছেন মাহমুদ মুসলে নামে গাজার এক বাসিন্দা। মুসলেরা প্রথমে উত্তর গাজার রাস্তা থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে জমা করে থাকেন। এরপর জটিল প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রায় এগুলো অস্থায়ী চুল্লিতে পোড়ানো হয়, যদিও এতে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। মুসলে বলেন, তাদের এই কাজে 100% বিপদ রয়েছে। পুড়ে যাওয়া কিংবা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। গরমের কারণে বেশিরভাগ শ্রমিকের শরীরে মারাত্মক জখম হয়েছে, তবে তারা যে কোনো অবস্থাতেই জ্বালানির সংকট কমাতে চান। গাজায় বোমা বিধ্বস্ত এলাকায় পৌঁছাতে ও উদ্ধার অভিযান চালাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি জ্বালানির প্রয়োজন সিভিল ডিফেন্সের কর্মীদের। নাগরিক প্রতিরক্ষা কমিটির সদস্য আহমেদ আল কাহলুত জানান, যানবাহন চলাচল অব্যাহত রাখতে তারা স্থানীয়ভাবে তৈরি করা বিকল্প জ্বালানিরই ব্যবহার করছে। জ্বালানির সংকটের কারণে গাজার হাসপাতালের জরুরি চিকিৎসা সেবাও হুমকির মুখে পড়েছে। জাতিসংঘ বলছে, গাজায় মানবিক কার্যক্রম পরিচালনায় দৈনিক 4 লাখ লিটার জ্বালানির প্রয়োজন। জ্বালানির অভাবের কারণে সমস্ত গাজা জুড়ে অত্যাবশ্যকীয় পরিষেবাগুলো ব্যাহত হয়ে পড়েছে। গাজা ইসরায়েলি হামলা তো অব্যাহত রয়েছেই, পাশাপাশি নানা ধরনের সংকটের সাথে লড়ছে বাসিন্দারা। গাজায় প্রায় 11 মাস ধরে চলমান ইসরায়েলি যুদ্ধে 40,878 জন ফিলিস্তিনি মারা গেছেন, আহত হয়েছেন 94,454 জন। ইফাত জাহান, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।